আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। শত্রু থেকেও রক্ষাকর্তা সৌদি কেন বাঁচালো ইরানকে? আমেরিকা আর মিত্র নয়, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। যুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র ইরান, পাল্টাপাল্টি ধ্বংসের হুমকিতে মধ্যপ্রাচ্য অস্থির। গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা। কি খেলা দেখালো এরদোয়ান, ইরানে কি ঘটতে যাচ্ছে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আন্তর্জাতিক ভূরাজনীতির এক অবিশ্বাস্য মোড় ঘোরানো ঘটনা, যেখানে চিরশত্রু সৌদি আরব এখন ইরানের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং এই নতুন সমীকরণে আমেরিকা এক বড়সড় কৌশলগত ফাঁদে আটকা পড়েছে। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরব এবং ইরান দীর্ঘ কয়েক দশক ধরে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিল, যেখানে রিয়াদ সবসময় ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করেছে এবং এভরানটি কোণঠাসা করার চেষ্টা করেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী এই পুরনো হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিয়েছে। বিশেষ করে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকেই সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা আমেরিকার জন্য এক বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার গুঞ্জন বা উত্তেজনা বাড়ছিল, তখন সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালাতে দেবে না, যা আমেরিকার সামরিক পরিকল্পনার জন্য এক বড় বাধা। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 বাস্তবায়নের জন্য অঞ্চলে স্থিতিশীলতা প্রয়োজন এবং সেই কারণেই তিনি এখন যুদ্ধের পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতি গ্রহণ করেছেন, এমনকি সেই প্রতিবেশী যদি ইরানও হয়। এই পরিস্থিতিতে আমেরিকা বেশ বেকায়দায় পড়েছে, কারণ তারা ভেবেছিল ইরানের বিরুদ্ধে। পরবর্তী সংবাদের দিকে নজর দিই, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা আর ইউরোপের সেই পুরনো মিত্রতার সম্পর্কে ফাটল ধরেছে এবং ইউরোপ এখন নিজেই যুদ্ধের প্রস্তুতির দিকে ঝুঁকছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার বড় অংশীদার ছিল আমেরিকা এবং ন্যাটো জোটের মাধ্যমে ওয়াশিংটনই মূলত ইউরোপের সুরক্ষার গ্যারান্টি দিয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতা ইউরোপীয় নেতাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো অনেকদিন ধরেই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের কথা বলে আসছেন, যার মূল কথা হল ইউরোপকে তার নিরাপত্তার জন্য অন্যের ওপর নির্ভর করলে চলবে না, বরং নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে হবে। এখন মনে হচ্ছে পুরো ইউরোপই সেই পথে হাঁটতে শুরু করেছে, কারণ তারা আশঙ্কা করছে যে ভবিষ্যতে আমেরিকার মসনদে যদি এমন কোনো সরকার আসে যারা আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী, তবে ইউরোপকে একাই রাশিয়ার মতো পরাশক্তির মোকাবিলা করতে হতে পারে। এই আশঙ্কার জায়গা থেকেই জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছে এবং নিজস্ব অস্ত্র উৎপাদন ও সেনাবাহিনীর আধুনিকায়নে মনোযোগ দিয়েছে। বিষয়টি কেবল সামরিক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর পেছনে রয়েছে এক গভীর অবিশ্বাসের ছায়া, যেখানে ইউরোপ মনে করছে ওয়াশিংটন হয়তো সবসময় তাদের পাশে থাকবে না, বা থাকলেও তাদের স্বার্থ পুরোপুরি রক্ষা করবে না। বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়েও ইউরোপ আমেরিকার ওপর নির্ভরতা কমাতে চাইছে এবং নিজস্ব প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন পশ্চিমা বিশ্বের ঐক্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে হয়তো আমরা দেখব ইউরোপ একটি স্বাধীন পরাশক্তি হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হচ্ছে। তবে প্রশ্ন থেকে যায়, দীর্ঘদিনের মার্কিন নির্ভরতা কাটিয়ে ইউরোপ কি সত্যি এককভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি এটি তাদের জন্য হিতে বিপরীত হবে? এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো ভিন্ন মত থাকলে অবশ্যই জানাবেন। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মিত্র শব্দটি কেবল কাগজে কলমেই রয়ে গেছে। বাস্তবে ইউরোপ এখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত এবং যুদ্ধের জন্য মানসিক ও সামরিকভাবে প্রস্তুত হচ্ছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্যে এক নতুন মেরুকরণ সৃষ্টি করছে। এবারের খবরটি অত্যন্ত উদ্বেগজনক, কারণ যুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের পাল্টাপাল্টি ধ্বংসের হুমকিতে পুরো মধ্যপ্রাচ্য এখন চরম অস্থির।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগর থেকে শুরু করে ইরাক ও সিরিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটি এবং ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা জ্যামিতিক হারে বেড়ে চলেছে। আমেরিকা অভিযোগ করছে যে ইরান তাদের প্রক্সি বা সমর্থিত গোষ্ঠীগুলোকে দিয়ে মার্কিন স্বার্থে আঘাত হানছে। অন্যদিকে ইরান বলছে আমেরিকা এই অঞ্চলে অনর্থক উত্তেজনা সৃষ্টি করছে এবং ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল বা মিসক্যালকুলেশন সরাসরি বড় আকারের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং বিমানবাহী রণতরী সহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, যা ইরানের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে তেহরানও তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির প্রদর্শনী করে বুঝিয়ে দিচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং আক্রান্ত হলে তারা চুপ থাকবে না। এই পাল্টাপাল্টি হুমকির ফলে কেবল এই দুটি দেশ নয়, বরং পুরো অঞ্চলের তেল সরবরাহ, বাণিজ্য এবং সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে এবং তেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর আঁচ পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এই উত্তেজনার মাঝেও কূটনৈতিক তৎপরতা যে একেবারেই নেই তা নয়, তবে সামরিক হুঙ্কারের শব্দে শান্তির আলোচনার ডাক চাপা পড়ে যাচ্ছে। অনেকে মনে করছেন উভয় পক্ষই আসলে যুদ্ধ চায় না, বরং একে অপরকে চাপে রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু এই ব্রিঙ্কম্যানশিপ বা যুদ্ধের কিনারায় হাঁটার কৌশল যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত বড় যুদ্ধের রূপ নেবে, নাকি আলোচনার মাধ্যমে কোনো সমাধান আসবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন বিশ্বের প্রতিটি দেশের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার নজর দিই গাজার পরিস্থিতির দিকে, যেখানে যুদ্ধবিরতির পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে এবং এরই মধ্যে 400 জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সাময়িক যুদ্ধবিরতি যখন শেষ হল, তখন বিশ্ববাসী আশা করেছিল হয়তো স্থায়ী কোনো সমাধানের দিকে আগাবে পক্ষগুলো, কিন্তু বাস্তবে আমরা দেখলাম তার ঠিক উল্টো চিত্র। যুদ্ধবিরতি শেষ হওয়ার মুহূর্ত থেকেই গাজার বিভিন্ন স্থানে নতুন করে তীব্র আক্রমণ শুরু হয়, যাতে বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে থাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের বিভিন্ন পর্যায় থেকে বারবার সংযত হওয়ার আহ্বান জানানো হলেও মাঠের পরিস্থিতিতে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এই 400 জনের মৃত্যুর পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, এর পেছনে রয়েছে শত শত পরিবারের কান্না, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্ন এবং চরম মানবিক বিপর্যয়। হাসপাতালগুলোতে চিকিৎসার সরঞ্জাম নেই, জেনারেটর চালানোর জ্বালানি নেই এবং আহত মানুষের ভিড়ে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। অন্যদিকে খাদ্য ও পানির তীব্র সংকট গাজার মানুষকে এক অবর্ণনীয় কষ্টের মধ্যে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী নিহতদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু, যা এই সংঘাতের মানবিক দিকটিকে আরও করুণ করে তুলেছে। বিশ্বনেতারা নিন্দা ও উদ্বেগের কথা বললেও কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের মনে চরম হতাশা সৃষ্টি করছে। গাজার এই ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে কোনো নিরাপদ স্থান আর অবশিষ্ট নেই। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়েও বাঁচার নিশ্চয়তা পাচ্ছে না। এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা এখনই বলা কঠিন, তবে বর্তমান পরিস্থিতি যে মানবিক বিপর্যয়ের চরম সীমায় পৌঁছেছে তাতে কোনো সন্দেহ নেই। এই ধরনের মানবিক সংকট নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব এবং আমরা আশা করি বিশ্ব সম্প্রদায় দ্রুত এই রক্তপাত বন্ধে কার্যকরী ভূমিকা রাখবে। সবশেষে আলোচনা করব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাম্প্রতিক ভূমিকা নিয়ে, যিনি আবারও বিশ্বমঞ্চে এক বড় কূটনৈতিক খেলা দেখালেন এবং এর ফলে ইরানে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরদোয়ান বরাবরই এমন এক নেতা যিনি ন্যাটো সদস্য হয়েও রাশিয়া এবং ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন, যা পশ্চিমা বিশ্বের কাছে সবসময় এক বিস্ময়ের বিষয়। সম্প্রতি এরদোয়ানের কিছু কূটনৈতিক পদক্ষেপ এবং ইরানের সাথে তুরস্কের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়বস্তু বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন আঙ্কারা ও তেহরানের মধ্যে বড় ধরনের কোনো সমঝোতা বা কৌশলগত বোঝাপড়া হতে যাচ্ছে। তুরস্কের মূল লক্ষ্য হল তাদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমন করা, আর এক্ষেত্রে ইরানের সহযোগিতা তুরস্কের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে ইরান যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট, তখন তুরস্ক তাদের জন্য বহির্বিশ্বের সাথে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে।
এরদোয়ান খুব কৌশলে এই সুযোগটি কাজে লাগাচ্ছেন এবং নিজেকে এই অঞ্চলের একজন অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছেন। তবে এরদোয়ানের এই খেলা কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই। দক্ষিণ ককেশাস অঞ্চল, বিশেষ করে আজারবাইজান ও আর্মেনিয়া ইস্যুতে ইরান ও তুরস্কের স্বার্থের সংঘাতও রয়েছে। কিন্তু এরদোয়ান যেভাবে এই জটিল সমীকরণগুলো সামলাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার, বা অনেকের মতে ভয়ের কারণ। ইরানে আসন্ন সময়ে হয়তো আমরা দেখব তুরস্কের বিনিয়োগ বা অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে, অথবা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ যৌথ কোনো পদক্ষেপ নিচ্ছে। অনেকে আবার আশঙ্কা করছেন, এরদোয়ানের এই অতি সক্রিয়তা কি ন্যাটো বা আমেরিকার সাথে তুরস্কের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? তবে যাই হোক না কেন, এরদোয়ান প্রমাণ করেছেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্ককে বাদ দিয়ে কোনো সমীকরণ মেলানো সম্ভব নয়। ইরানে আসলে কি ঘটতে যাচ্ছে সেটা হতে পারে নতুন কোনো বাণিজ্য চুক্তি বা সামরিক সহযোগিতা, তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? তুরস্কের এই দ্বিমুখী নীতি কি তাদের জন্য লাভজনক হবে?